সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা মানেই স্টোরি ইনে ভূতের গল্প। আজ শোনাবো সত্য ঘটনা থেকে নেওয়া গ্রাম বাংলার গা ছমছম করা এক ভূতের গল্প, অতৃপ্ত আত্মা। গল্প পাঠে আমি প্রকাশ। রাত হতেই উদয়পুরে নেমে আসে নীরবতা। সেখানে শোনা যায় ঝিঝি পোকার ডাক আর শুকনো পাতার মর্মর ধ্বনি। কিন্তু অন্য দিনের মতো আজ কেউ চুপচাপ ছিল না। সকলেই জড়ো হয়েছে গ্রামের বড় দিঘিটার পাশে। দিঘিতে একটা মহিলার মৃতদেহ ভাসতে দেখা গেছে, কিন্তু লাশটা চেনার কোনো উপায় নেই, কারণ লাশের মাথাটাই তো নেই। চারিদিকে দিঘির আশেপাশে খোঁজা হচ্ছে, যদি লাশের মাথাটা পাওয়া যায়। মাথা শূন্য দেহটাকে কেউ দাহই করতে চাইছিল না। রাত যত বাড়তে থাকে, জনতা ততই কমতে থাকে। এর মধ্যে শোনা যায় মণ্ডল বাড়ির অলকাকে পাওয়া যাচ্ছে না। সকালে দাদা সুনীলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ফেরেনি। সুনীল মৃতদেহটার কাছে এসে অঝরে কাঁদতে শুরু করে দেয়। এর মধ্যে একটু দূরে চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার শব্দ শুনে সকলে সেখানে ছুটে যায়। সকলে দেখতে পায় 10-12 বছরের একটি ছেলে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে জড়সড় হয়ে গেছে, আর সে অবিরাম কেঁদেই চলেছে। ছেলেটার পায়ে কিছুতে আঘাত লেগেছে। নিচের দিকে তাকিয়ে দেখে একটা মানুষের কাটা মাথা। মাথাটা দেখে গ্রামবাসীরা সকলে চিনতে পারে মাথাটা অলকারই। সুনীল ছুটে আসে, এসে মাথাটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এবার সকলে মিলে অলকার মৃতদেহটা সৎকারের ব্যবস্থা করে। গ্রামের মাঠের মাঝখানে যে শ্মশানটা আছে, সেখানে সকলে তাকে দাহ করা হবে বলে নিয়ে যায়। এই কাজে সবথেকে বেশি সাহায্য করে সে ছিল গ্রামের স্কুল মাস্টার মশাই বিকাশ। কেন জানি না, গ্রামের প্রধান এবং তার 2 ছেলে বিকাশকে কোনোদিনই ভালো চোখে দেখত না। কয়েকদিন পর গ্রামের একটি কথা ঘোরাফেরা করতে লাগলো। সেটা হলো অলকার সঙ্গে নাকি বিকাশের প্রেমের সম্পর্ক ছিল। এইবার গ্রামের প্রধান ও মোড়লরা সালিশি সভার আয়োজন করে। শাস্তিস্বরূপ বিকাশকে গ্রামে এক ঘরে করে দেওয়া হয়। খবরটা অলকার দাদা সুনীলের কাছে পৌঁছায়। বিকাশ ছিল সুনীলের বন্ধু, তাই সুনীল বিকাশকে নিয়ে পাশের গ্রামে চলে যায়। গ্রামের সকলে প্রায় অলকাকে ভুলতে বসেছিল। একদিন সকালে এক গ্রামবাসী মাঠে যাওয়ার সময় দেখতে পায় শ্মশানের তেঁতুল গাছের ডালে প্রধান বিমলের ক্ষত বিক্ষত মৃতদেহটা ঝুলছে। প্রচণ্ড ভয় পেয়ে তিনি গ্রামে সকলকে খবরটা দেন। বিমলের 2 ছেলে অমিত ও সুজিত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অমিতের সমস্ত রাগ পড়ে বিকাশের উপর। সে বলে বিকাশ লোক দিয়ে তার বাবাকে খুন করিয়েছে। রেগে অমিত বিকাশের বাড়িঘর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কাড় করে দেয়। অমিতের লোকজন বিকাশকে পাশের গ্রাম থেকে ধরে আনে। গ্রামের চৌমাথায় গাছের সঙ্গে বেঁধে প্রচণ্ড খারাপভাবে মারতে থাকে। মার খেতে খেতে বিকাশ জ্ঞান হারিয়ে ফেলে। বিকাশের অচৈতন্য দেহটা টানতে টানতে গ্রামের স্কুল ঘরে এনে আটকে বাইরে থেকে তালা মেরে দেয়। প্রতিদিন বিকাশের উপর অমিত ও তার লোকজন
খুব অত্যাচার চালাতে থাকে। গ্রামের সকলের ধারণা বিমলবাবুকে অলকার ভূতই ওই রকম জঘন্যভাবে হত্যা করেছে, কিন্তু ভয়ে কেউ অমিত ও সুজিতকে কিছুই বলে না। এই ঘটনার 3 দিন পর গ্রামে আরও একটা খুন হয়। কি বীভৎস সেই খুন! অমিতকে কেউ বা কারা খুব বাজেভাবে খুন করে ফেলে দিয়ে গেছে সেই অভিশপ্ত দিঘির পাড়ে। শরীরের নিচের অংশ খুবলে খুবলে খেয়ে হাড় বের করে দিয়েছে। পুলিশ আবার গ্রামে এলো, সবাইকে জেরা করলো, কিন্তু খুনি ধরা পড়ল না। এরপর গ্রামের কোনো মানুষ দিনের বেলাতেও একা বাড়ি থেকে আর বের হতো না। পুরো গ্রাম জুড়ে এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি হলো। তবে এবার থেকে বিকাশের উপর অত্যাচারটা বন্ধ হলো। তাকে মুক্ত করা হলো না, আটকে রাখা হলো সেই স্কুল ঘরে। কয়েকদিন পর এক অমাবস্যার রাতে সুজিত ঘুমিয়েছিল নিজের ঘরে। মাঝরাতে দরজায় 3 বার আওয়াজ হলো, ঠক ঠক ঠক। সুজিতের ঘুম ভেঙে গেল। সুজিত দরজা খুলে যা দেখল তা দেখে সে আঁতকে উঠল। দরজায় দাঁড়িয়ে আছে এক মহিলার লাশ। সুজিত কিছু বোঝার আগেই লাশের ডান হাত নেমে এলো সুজিতের মাথার উপর। সুজিত তখনই জ্ঞান হারালো। জ্ঞান ফিরতে সে দেখল সে পড়ে আছে সেই দিঘির পাড়ে। কারা যেন চারপাশ থেকে বেত দিয়ে তাকে মারছে। সে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও! কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পারল না, কেননা জায়গাটা ছিল জনমানব শূন্য। সুজিত আবার অজ্ঞান হয়ে যাবে সেই সময় বেতের বাড়ি বন্ধ হয়ে গেল। সামনে তাকিয়ে সুজয় যা দেখল তা দেখে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে দেখল তার সামনে অলকা বসে আছে। ভাঙা গলায় অলকা বলল, কিরে, আমায় চিনতে পারছিস? না পারলে ভালো করে দেখ, ঠিক চিনতে পারবি। এই কথা বলে অলকা তার নিজের মাথাটা খুলে সুজিতের সামনে রাখলো। কাটা মাথা দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। দেখেই সুজিতের বমি পেয়ে গেল। সুজিত নিজের পেট চেপে ধরে কাতর কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। অলকা রেগে বলল, ক্ষমা করে দেব, ছেড়ে দেব? তোরা 2 ভাই আমাকে ছেড়েছিলি? কত করে বলেছিলাম তোমরা আমার দাদার মতো, নিজের বোন ভেবে আমাকে ছেড়ে দাও। তোরা আমায় ছাড়লি না, শকুনের দলের মতো আমার উপর ঝাঁপিয়ে আমাকে নষ্ট করে কষ্ট দিয়ে মেরে ফেললি। কেউ আমাকে যাতে চিনতে না পারে তার জন্য আমার মাথাটা কেটে ছিন্ন ভিন্ন করে দূরে ছুঁড়ে ফেলে দিলি। আর তুই বলছিস তোকে ছেড়ে দেব? তোর বাবা, তোর দাদা তোকে ডাকছে। এই কথা বলে অলকা সুজিতের মাথাটা ধর থেকে আলাদা করে দূরে ছুঁড়ে দিয়ে ফেলে দিল এবং খুব করুণভাবে কেঁদে উঠল। বিকাশ দুর্বল শরীর নিয়ে ঘুমিয়েছিল। একটা কোনো সুন্দর স্পর্শে তার ঘুম ভেঙে যায়। বিকাশ দেখল তার মাথার কাছে অলকা বসে আছে। গায়ে শক্তি নেই, তবুও বহু কষ্ট করে উঠে বসে বলল, অলকা, তুই এখানে কি করে? অলকা বলল, হ্যাঁ, মরে গেছি, আজ আমার মুক্তি হবে, তাই তোমাকে শেষবারের মতো দেখতে এলাম। বিকাশ ভাবল, এসব কি হচ্ছে আমার সঙ্গে? কিন্তু অলকা, তুই কিভাবে মারা গেলি? আমায় সব খুলে বল, আমি তোর খুনিদের কাউকে ছাড়ব না। ওসব তোমার কিছু ভাবতে হবে না, তুমি একটু আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করো। আজ আমি শেষবারের মতো তোমাকে খাইয়ে দিয়ে তোমার কাছ থেকে
বিদায় নেব। বিকাশ বিশ্বাস করতে পারছিল না, ভাবল বোধহয় স্বপ্ন দেখছি। সে মন্ত্রমুগ্ধের মতো খেতে লাগেই। খাওয়া শেষ হয়ে গেলে অলকা বলল, আমি এবার যাই, তুমি ভালো থেকো। আর শোনো, তুমি কাউকে দেখে বিয়ে করে নিও, তোমাকে দেখার তো কেউ রইল না আর। তোমাকে একা ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেতে তো আমায় হবেই। তুমি আমাকে ভুলে যেও, আর তুমি ভালো থেকো। এই বলে অলকার সামনের দিকে হাঁটা শুরু করলো। এতক্ষণ ঘোরের মধ্যে ছিল বিকাশ। সে দরজার কাছে ছুটে চলে যায়। দরজাটা খোলাই ছিল। বিকাশ দেখলো ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠব। পূর্ব দিকটা লাল হয়ে গেছে। সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে অলকা। বিকাশ পিছু থেকে আর অলকাকে ডাকেনি, কারণ অলকা তখন এগিয়ে চলেছে তার শেষ ঠিকানার দিকে।